হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে এক্সেলের ডাটা ভ্যালিডেশন এবং ভিলুকআপ সম্পর্কে আলোচনা করব। তো চলুন দেখে আসি এই দুটি ফাংশন কি কাজ করে বা কিভাবে কাজ করে। আমরা এখানে একটি প্রজেক্ট বা নমুনার চিত্র দেখতে পাচ্ছি বা প্রশ্ন দেখতে পাচ্ছি। এই প্রশ্নটির আমরা সমাধান করব এখানের শর্ত অনুসারে। তো আমি আগে এই প্রশ্নটির ছক তৈরি করে রেখেছি এবং কিছু ডাটা দিয়ে দিয়েছি প্রশ্ন অনুসারে। তো আমরা দেখব এই ডাটাটির কীভাবে ইলেকট্রিসিটি বিলের সমাধান করা যায় বা ইলেকট্রিসিটি বিল তৈরি করা যায়। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখি কিভাবে এই ছকটি শর্ত অনুসারে পূরণ করতে হয় বা কিভাবে ডাটা ভ্যালিডেশন করতে হয়। তো এজন্য আমি করেছি আগে কিছু সূত্র লিখে রেখেছি। কাস্ট আইডি ঘরে কি বসবে এবং কাস্ট নেমের ঘরে কি বসবে প্রত্যেকটি সূত্র আগেই লিখে রেখেছি। এখানে এই সূত্রগুলো কোনটা কিভাবে প্রকাশ করে বা কোন অপশন দ্বারা কি প্রকাশ করে সেটা সম্পর্কে এখন আলোচনা করব। এন দ্বারা এখানে যে শর্তগুলো রয়েছে এগুলোকে যুক্ত করে, তো যেমন লেন, কাউন্টিভ, এগুলো শর্তগুলো যুক্ত করে এন দ্বারা। তো এই জন্য আমি এখানে যে লেন দ্বারা কি বোঝায় সেটা দেখব। তো আমরা এক্সেল শিটে আসলাম যে এখানে যে সেলটি রয়েছে A3, এই সেলটির নাম হচ্ছে A3। এই A3 সেলের কারণে আমরা কি করলাম যে এন্ডের পরে লেন A3 সমান 6, মানে হচ্ছে আমার A3 সেলে 6টি সংখ্যা বা রাশি নেবে বা নাম্বার নেবে। এই 6টির বেশি যদি আমরা লিখি তাহলে কিন্তু নেবে না। এই জন্য আমরা লেন A3 = 6 লিখলাম। এবার দেখব ইজ নাম্বার কেন লিখেছি। ইজ নাম্বার হচ্ছে এই যে আমি 6 লিখলাম, এই 6এর জায়গায় আমরা ABC, মানে 6টি সংখ্যার মধ্যে আমরা ABCDও লিখতে পারি, সংখ্যাও লিখতে পারি। তাহলে আমরা ইজ নাম্বার দ্বারা প্রকাশ করতেছি যে সংখ্যা হবে, ওই আমার A3 সেলের সংখ্যা হবে এবং এটার ভ্যালু হবে টেক্সট আকারে, বা এখানে যে এই যে A3 যে সেলটি রয়েছে এই ঘরে আমার কয়টি সংখ্যা হবে, মানে হচ্ছে ইউনিক আইডি যেটাকে আমরা বলি। এই জন্য আমার রেঞ্জ হচ্ছে A3 থেকে A8 পর্যন্ত। এই জন্য আমি কাউন্টিভের পরে লিখেছি A3 এবং রেঞ্জ হচ্ছে A8 পর্যন্ত, যে এইটুকের মধ্যে থেকে যাতে যেই সংখ্যাগুলো বা রাশিগুলো লিখবো তা যাতে ইউনিক হয়, মানে একই জিনিস যাতে দুইবার না হয়। এই জন্য =1 লিখেছি, মানে একাধিক যাতে না দেখা যায়। যদি একাধিক লিখতে যাই তখনই আমার কিন্তু ভ্যালিডেশন ডাটায় এরর প্রকাশ করবে বা ভুল প্রকাশ করবে। তো আমি এখানে এই ঘর 8টিকে সিলেক্ট করব, করার পরে ডাটাতে যাব, ডাটা থেকে এখানে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব, কাস্টমস ক্লিক করব। এখন এই ফর্মুলার ঘরে কিন্তু আমি আমার আগের ফর্মুলা দেওয়া আছে, এটাকে ক্লিয়ার করে নিলাম। আমি আবার যাচ্ছি, কাস্টমসে ক্লিক করব, ফর্মুলার ঘরে কার্সারে ক্লিক করব, সমান দেব এবং আমার যে সূত্রটা লিখে রেখেছিলাম আমি ওয়ার্ড ফাইলে এটাকে কপি করব। কপি করে আমি এই ফর্মুলার ঘরে পেস্ট করে দেব এবং ওকে দেব। তাহলে কিন্তু আমার কাজটি হয়ে গেল। এখানে আমি যখন এখন সংখ্যা লিখব, দেখো ভিউয়ার্স, 1 2 2 0, আমি কিন্তু 60টি সংখ্যা লিখেছি, তাই এখানে এরর দেখাচ্ছে, দ্য ভ্যালু ডাজ নট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডিফাইন্ড ফর দিস সেল। তাহলে ক্যান্সেল করে দিলাম। আমি ক্যান্সেল করে এখানে আবার লিখতেছি 1 2 2 0 0 1, মানে 6টি সংখ্যা এখন কিন্তু নিয়েছে। তার মানে এখানে 5টি বা 6টির বেশি দিলেও নেবে না, কম দিলেও কিন্তু নেবে না। এবং পাশাপাশি দেখো এখানে কিন্তু কাস্ট নেমে চলে আসছে। এর কারণ হচ্ছে আমি এই আইডির আন্ডারে আমি তার নামটি আগেই বসিয়ে দিয়েছি বা লিখে রেখেছিলাম। তো আমরা এখন দেখব কাস্ট নেমের সূত্রটি কি হয়। এখানে দেখেন VLOOKUP A3, N3 O8, 2, 0। এটা আমি কেন লিখেছি,
আমরা এখন সেই ব্যাপারেই বলবো বা জানবো। এখানে ভিলুকআপ দ্বারা বোঝায় যে আমি যদি আমার কারো নাম জিজ্ঞাসা করি বা রোল জিজ্ঞাসা করি, এখানে রোল জিজ্ঞাসা করলে তার নামটা অটো চলে আসবে বা অটো জানতে পারবো আমরা যে এই রোলের আন্ডারে তার নাম হচ্ছে এ, কাস্ট নেম হচ্ছে এ বা কাস্টমার নেম। কাস্ট নেম দ্বারা আমরা কাস্টমার নেমকে বোঝাই। তো আমরা এখানে রোলগুলো বা আইডিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু কাস্টমার নেমটা চলে আসবে। এর জন্য আমরা কী করবো, ভিলুকআপ A3 কমা N3। A3 আমি কেন লিখেছি, কারণ হচ্ছে এই যে এখানে আমি কিন্তু আগেই রোলগুলো সিলেক্ট করে রেখেছিলাম যে 12,000 1,22,000 একের রোল হচ্ছে মানে নাম হচ্ছে এ, সিলেক্ট করে রেখেছি। দেখেন এখানে যে সূত্র যদি ইন্ডিকেট করে এখানে কিন্তু এটা প্রকাশ করে এই রেঞ্জটা N3 থেকে O8 পর্যন্ত, এটা রেঞ্জ। আর 2 হচ্ছে যে দ্বিতীয় কলামে আমি যে লিখেছি এটা ফার্স্ট কলাম এবং এটা হচ্ছে দ্বিতীয় কলাম। তাহলে ও হচ্ছে আমার দ্বিতীয় কলাম, ওর সেলটা বা ও কলামটা, এই জন্য আমি 2 লিখেছি। এবং 0 হচ্ছে যদি এটা মিথ্যা হয়, সত্য হলে 0 এবং মিথ্যা হলে 1 প্রকাশ করবে, এই জন্য আমি 0 দিয়েছি। তো এই ফর্মুলাটি যদি আমি এই সেলে ইউজ করি তাহলে কিন্তু আমার আইডি লেখার সাথে সাথে কিন্তু এখানে আমার নামটা চলে আসবে। তো আমরা আরেকটি আইডি লিখি, দেখি আসে কি না। 1220002 লিখলাম এবং আসে নাই, কারণ আমি এটা কিন্তু ড্র্যাগ করে সবগুলো রোল লিখি নাই। এখানে ড্র্যাগ করে আগে রোলগুলো দিয়ে দিই, টান দিলাম, দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে টান দিলাম, ড্র্যাগ করে দিলাম, তাহলে সবগুলো রোল লিখলাম। এবং এই সূত্রটা যদি আমি এটাও ড্র্যাগ করে দিই তাহলে অটোমেটিক নামগুলো চলে আসবে আমার পাশে রাখা সেল আইডি অনুসারে। এখন দেখব মিটার রিডিং ডেট কীভাবে করব আমরা। মিটার রিডিং ডেটটা হচ্ছে, রিডিং ডেটের ঘরে কার্সরটা রাখবো, ডাটাতে চলে যাব, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে যাব। এখন এখানে যে ভ্যালু আমার ডেটে ক্লিক করব এবং স্টার্ট ডেটের কাছে ডেটে ক্লিক করলাম, ক্লিক করবো স্টার্ট ডেটে আমরা তারিখ বসিয়ে দেবো যে আমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমরা এখানে ডেটগুলো বসাবো মিটার রিডিং ডেটে। তো আমরা এখানে লিখতেছি 14/5/2000 01/07 এবং 2023 সাল লিখলাম। এবং ইন ডেটে আমরা কি লিখব, 30 থেকে মানে 30 তারিখ জুন মাসের, এবং সালটা হচ্ছে আমার 2024 সাল দেব। 2024 লিখলাম, ওকে দিলাম। এই ডেটের ভিতরে কিন্তু আমার এই তারিখগুলো সে নেবে, অন্য তারিখ দিলে নেবে না। মানে এই 2023 থেকে 2024-এর ডেট দিয়েছি, এটা ছাড়া অন্য কোনো সালের তারিখ সে এখানে নেবে না। 22 সালও না, 25 সালও নেবে না, 22 সালও নেবে না। তো আমরা এখানে 22 দিলাম, দেখি নাই কিনা, অলরেডি ইরর মেসেজ চলে আসছে। আমরা দেখি 23 সাল দিয়ে দেখি, 1/7/2023 এন্টার, এটা কিন্তু নিয়ে নিল। তার মানে আমাদের ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন হয়ে গেল। এখানে টার্ন ড্র্যাগ করে দিলাম, বাকি তারিখগুলো অটো চলে আসলো। এবার আমরা দেখব কনজিউম ইউনিট, মানে হচ্ছে সে কত ইউনিট ব্যবহার করেছে। তাহলে আমাদের কারেন্ট ইউনিট থেকে আমরা কি করব, প্রিভিয়াস ইউনিটটা বাদ দেব। এই জন্য সমান দিলাম, E3 সেলের কার্সর রাখলাম এবং এরপরে মাইনাস দিয়ে D3 সেলের কার্সর রেখে এন্টার দিলাম। আমার কিন্তু 199 ইউনিট চলে আসছে। এবার আমরা দেবো ইলেকট্রিসিটি চার্জ। এটা কীভাবে করলাম, এটা হচ্ছে এখানে আমাদের কিছু শর্ত ছিল কোশ্চেনে, যে F3-র মান যদি 75 ইউনিটের বেশি হয় বা কম হয় বা 75 ইউনিট হয়, তাহলে তাকে আমরা 4.19 দ্বারা গুণ করব। এবং F3-র মান যদি 200 ইউনিটের কম হয় বা 200 ইউনিটও হয়, তাহলে তাকে আমরা 5.72 পয়সা দ্বারা গুণ করব, 72 যাই বলো। এবং এখানে F3 হচ্ছে আমার ওই যে ইউনিটের যে ঘরটা, এই যে F3 এই ইউনিটের ঘর, এই ঘরটাকে গুণ করব আমাদের শর্ত অনুসারে। আমরা এখন দেখি সার্ভিস চার্জ কীভাবে বের করব। ইফ F3
গ্রেটার দেন সমান 1, 500, কারণ হচ্ছে 1 ইউনিটের বেশি যদি হয় তাহলেই 500 টাকা সার্ভিস চার্জ হবে সেই অনুসারে। এবং বিল অ্যামাউন্টের ঘরে আমরা কী করব, সমান G3 প্লাস H3, কারণ হচ্ছে ইলেকট্রিসিটি চার্জ এবং সার্ভিস চার্জটাকে যোগ করতে হবে। তো এখানে এই দুইটা সেল যোগ করে দিলে আমার কিন্তু বিল অ্যামাউন্ট চলে আসছে। আমরা এখন দেখব র্যাঙ্ক কিভাবে করে। আমরা ইকুয়াল টু দিলাম, র্যাঙ্ক লিখলাম সমান দিয়ে ফার্স্ট ব্র্যাকেট 13, মানে I3, এটা 13 না, I3, কারণ আমার আই এর ঘরে কিন্তু বিল অ্যামাউন্টটা রয়েছে। এই বিল অ্যামাউন্টের সেলটা লিখব, কমা দেব, এবং টোটাল রেঞ্জটা যে কোনখান থেকে র্যাঙ্ক নেব আমরা এই জন্য টোটাল যে এইটুকু দেখো আমরা যদি ইন্ডিকেট করি তাহলে কিন্তু এই যে I3 টোটাল রেঞ্জটা ধরেছে এখানে, I3 থেকে I8 পর্যন্ত। এইখান থেকে আমরা র্যাঙ্ক তৈরি করব, তাই এটার রেঞ্জটা নিলাম, কমা, তারপরে 0 হচ্ছে কারণ যদি মানে প্লেস নির্ধারণের জন্য 0 দেব, যদি শর্ত পূরণ করে, শর্ত হলে 0। আমরা এগুলোকে ড্র্যাগ করে সবগুলো দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার কাজটা হয়ে গেল, বিল অ্যামাউন্ট বা র্যাঙ্ক তৈরি হয়ে গেল। এবার আমরা দেখব VLOOKUP কাস্টমার আইডি কীভাবে তৈরি করে। ডাটার ভ্যালিডেশন থেকে আমরা কি করব, এখান থেকে আবার লিস্টে চলে যাব, লিস্ট থেকে সোর্সের ঘরে কার্সর রেখে সমান চিহ্ন দিয়ে আমরা যদি রেঞ্জটা নেই এই টোটাল কাস্টমার আইডি, তাহলে কিন্তু আমার কাজ হয়ে গেল। ওকে দিলাম, এখানে কিন্তু আমার প্রত্যেকটা রোল চলে আসছে। আমি যেই রোলটা ক্লিক করব সেই রোলই আমার এখানে বিল অ্যামাউন্টটা দেখাবে। তো এই জন্য আমরা আরেকটা VLOOKUP করব, A3। এখানে A3 হচ্ছে যে কাস্টমার আইডিটা, এবং A3 থেকে I8 পর্যন্ত হচ্ছে আমার টোটাল এই ডাটাটা। এটা ইন্ডিকেট করে দিলেই কিন্তু আমার বিল অ্যামাউন্টটা হয়ে গেল। তো এইভাবে আমরা VLOOKUP এবং ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে একটি বিদ্যুৎ বিল বা ইলেকট্রিসিটি বিল তৈরি করতে পারি আলাদা আলাদা কাস্টমারের জন্য। তো আশা করি ভিউয়ার্স আমার ক্লাসটি ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে লাইক দেবেন, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তী ক্লাস নিয়ে আপনাদের সামনে অতি শীঘ্রই হাজির হব। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।